মৃত্যুর 1 বছর পরেও যদি কেউ হুবহু নিজের গলায় ডেকে ওঠে, তবে বুঝে নিতে হয় যে চলে গেছে সে ফেরেনি, কিন্তু যা রেখে গেছে তা আজও এই বাড়ি ছেড়ে যায়নি। নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্যের অন্ধকারে রূপলি পর্দা সরিয়ে গা ছমছমে শিহরণ আর অজানা হাতছানি নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় আসরে। স্বাগতম আমাদের চ্যানেল ছায়া রহস্যতে। আজকের রাতটা সাধারণ কোনো রাত নয়, কারণ আজ আপনাদের জন্য অপেক্ষা করছে এমন এক গল্প যেখানে কালবৈশাখীর তাণ্ডবের মাঝেও লুকিয়ে আছে এক অদ্ভুত অশরীরী রহস্য। ঝড়ের গর্জন, বিদ্যুতের ঝাঁকুনি আর নিঃশব্দ অন্ধকার সব মিলিয়ে এমন এক রাত যেখান থেকে হয়তো সবাই ফিরে আসতে পারে না। তাহলে ঘরের আলো একটু ম্লান করে দিন, হেডফোনটা কানে লাগিয়ে নিন আর নিজেকে প্রস্তুত করুন এক রুদ্ধশ্বাস এবং গা ছমছমে অভিজ্ঞতার জন্য। আজকের গল্প কালবৈশাখীর এক রহস্যময় রাত। মূল রচনা মানুষ, আর কণ্ঠে আপনাদের সঙ্গী আমি। চলুন আর দেরি না করে প্রবেশ করি সেই অন্ধকার রাতের গভীরে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া আর প্রতিটি নিঃশ্বাসের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। বৈশাখের সেই রাতটা ছিল অস্বাভাবিক রকম ভারী। বিকেলের কালবৈশাখী ঝড়টা বয়ে যাওয়ার পর গুমোট ভাবটা কাটার কথা ছিল, কিন্তু উল্টে যেন চারপাশটা আরো বেশি হাঁসফাঁস করে উঠল। ঘরের হাওয়া ভিজে মাটির সোদা গন্ধে ভারী, আর তার সাথে মিশে আছে উঠোনের পচে যাওয়া বাঁশপাতার এক ভ্যাপসা উৎকট গন্ধ। আমাদের এই পুরনো ধাঁচের পৈতৃক বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে মানুষের বসতি আর ঘন জঙ্গল যেন একে অপরকে কামড়ে ধরে টিকে আছে। দিনের আলোয় বাড়িটা যতটা নীরব বলে মনে হয়, রাত নামলেই তার চেহারা পাল্টে যায়। অন্ধকার তখন আর শুধু চারপাশকে ঢেকে রাখে না, মনে হয় সে ধীরে ধীরে ঘন হয়ে তরলের মতো জমাট বাঁধছে, সবকিছুকে গিলে ফেলতে চাইছে। আমি শুয়েছিলাম জানলার একেবারে ধারে। বাইরে ঝিঝি পোকার একটানা ডাক এমন তীব্র হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল শব্দগুলো কানের পর্দায় ছুঁচের মতন বিঁধছে, আর মাঝে মধ্যে বাঁশঝাড়ের ফাঁক গুলে এক ঝাঁক উষ্ণ বাতাস ঘরে ঢুকে আবার মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই এক অকারণ শিশিরে অনুভূতিতে আমার ঘুম ভেঙে গেল। কোনো শব্দ নয়, কোনো স্পর্শও নয়, তবু বুকের গভীর থেকে যেন কেউ নিঃশব্দে বলে উঠল, কিছু একটা ঠিক নেই। এই সেই আদিম অনুভূতি যখন মস্তিষ্ক বুঝে ওঠার আগে শরীর বিপদের উপস্থিতি টের পায়। চোখ মেলে তাকাতেই দেখলাম সিলিং ফ্যানটা ক্যাচ ক্যাচ শব্দ তুলে ধীর গতিতে ঘুরছে। তার ছন্দে মশারির চারকোণ আস্তে আস্তে দুলছে, যেন অদৃশ্য কোনো হাত বারবার তাকে ছুঁয়ে যাচ্ছে। ঘরের ভেতরে বাতাস প্রায় নেই বললেই চলে, তবু মশারির সেই অস্বাভাবিক দুলুনি দেখে বুকের ভেতরটা কেমন যেন বরফের মতো ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি নিঃশ্বাস আটকে স্থির হয়ে রইলাম। অন্ধকারের চোখ ধীরে ধীরে অভ্যস্ত হতে লাগলো, আর তখনই শুনতে পেলাম রুমির কণ্ঠস্বর। ওগো, শুনছো? ওঠো না। কথাগুলো যেন ঠিক আমার কানের পাশে ফিসফিস করে উচ্চারণ করলো কেউ। কণ্ঠটা রুমির, কিন্তু সেই পরিচিত উষ্ণতা নেই। শব্দগুলো কেমন যেন ভিজে মাটির মতন ঠান্ডা, ভারী আর অস্বাভাবিক নিস্তেজ, যেন বহুদূর থেকে ভেসে আসছে, অথচ একই সঙ্গে নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে আমার কানে। আমি ধরপড় করে উঠে বসলাম। বুকের ভেতর হৃদস্পন্দনটা এমন জোরে কাঁপছিল যে মনে হচ্ছিল নিঃশব্দ ঘরটাও সেই শব্দ শুনতে পাচ্ছে। ঘরটা তখন ঘুটঘুটে অন্ধকার, শুধু খোলা জানলার দিয়ে ঢুকে পড়া ম্লান চাঁদের আলো মেঝের ওপর ফ্যাকাশে এক ছোট আলোর রেখা এঁকে রেখেছে।
সেই অস্পষ্ট আলোয় রুমির অবয়বটুকু কেবল আবছা বোঝা যাচ্ছে। সে মশারির বাইরে বসে আছে, পিঠটা সম্পূর্ণ আমার দিকে ফেরানো, মাথাটা অস্বাভাবিকভাবে সামান্য নিচু, যেন নিঃশব্দে মাটির দিকে তাকিয়ে আছে। তার কোমর ছাপিয়ে নামা লম্বা কালো চুলগুলো পুরো পিঠ ঢেকে দিয়েছে। চাঁদের ম্লান আলোয় সেগুলোকে চুল না বলে বরং কুণ্ডলি পাকিয়ে থাকা কালো সাপের দলা বললেই বেশি ভালো মনে হয়। কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? গলা পরিষ্কার করে প্রশ্নটা করলাম, কিন্তু কথা বেরোতেই নিজের কণ্ঠটাকে অচেনা লাগলো, শুকনো, কাপা আর ভাঙা, যেন ভয়ে আমার গলাটাও আমাকে ছেড়ে পালাতে চাইছে। রুমি কোনো উত্তর দিল না, সে শুধু নিথর হয়ে বসে রইল, এতটাই স্থির যে প্রথমে মনে হলো সে হয়তো শ্বাসও নিচ্ছে না। ঘরের ভেতর আবার সেই দমবন্ধ নিস্তব্ধতা নেমে এলো, শুধু পুরনো সিলিং ফ্যানের ক্যাঁচ ক্যাঁচ শব্দ আর ঝিঝি পোকার একটানা ডাক অন্ধকারকে আরো ভারী করে তুলেছে। রুমি শুধু ফিসফিস করে বলল, নিচে কেউ ঢুকেছে মনে হয়, রান্নাঘরের দিকে খটখট শব্দ হচ্ছে, একবার গিয়ে দেখো না। আমার বুকটা ধক করে উঠল। এই জনমানবহীন এলাকায় চোর ডাকাতের ভয় নতুন কিছু নয়, কিন্তু আজ ঘরের নিস্তব্ধতা যেন অন্য কোনো কথা বলছে। আমি বালিশের তলা থেকে টর্চটা বের করলাম। টর্চের হলদেটে আলোটা যখন ঘরের দেয়ালে পড়ল, দেখলাম নোনা ধরা পলেস্তেরাগুলো যেন কোনো এক যন্ত্রণায় কুঁকড়ে আছে। আমি খাট থেকে নামলাম। মেঝেটা অদ্ভুত রকম শীতল, যেন বরফের ওপর পা রাখলাম। রুমির দিকে তাকালাম একবার, ও তখনও একইভাবে জানলার দিকে চেয়ে বসে আছে। আমি বললাম, তুমি তুমি ভয় পেও না, বসো ওইখানে, আমি দেখছি। বলে আমি ঘরের বাইরে পা বাড়ালাম। বাইরের বারান্দায় অন্ধকারটা আরো ঘন। টর্চের আলোটা ফেলতেই দেখলাম ধুলোবালি উঠছে। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় প্রতিটা ধাপ মরমর করে আর্তনাদ করে উঠছে। রান্নাঘরের কাছে আসতেই থমকে দাঁড়ালাম। একটা সূক্ষ্ম শব্দ, লোহায় লোহা ঘষার মতো। ঘাড়ের লোমগুলো খাড়া হয়ে গেল। মনে হলো অন্ধকারের ওপার থেকে কেউ আমার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে। রান্নাঘরের কপাটটা আধখোলা। টর্চের আলো ফেললাম ভেতরে। থালা বাসনগুলো সব ঠিকঠাকই আছে, কিন্তু মেঝের ওপর একজোড়া ভিজে পায়ের ছাপ। ধুলের ওপর সেই ছাপগুলো অদ্ভুতভাবে বড়, যেন কোনো সাধারণ মানুষের পায়ের ছাপ নয়। ঠিক তখনই আমার পেছনের বারান্দার দিক থেকে কোনো একটা ছায়া দ্রুত সরে গেল। আমি চিৎকার করে উঠলাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের একটা ঝাপটা এসে আমার টর্চটা প্রায় নিভিয়ে দিল। আমি যখন আবার আলোটা ঠিক করলাম, দেখলাম রান্নাঘরের কোণে রাখা জল ভর্তি কলসিটা উপুর হয়ে পড়ে আছে। জলটা মেঝেতে গড়িয়ে যাচ্ছে, ঠিক যেন রক্তপাতের মতো। কিন্তু বাড়িতে অন্য কাউকে তো দেখতে পেলাম না। সব জানলা ভেতর থেকেই বন্ধ, সদর দরজাও আটকানো। হৃৎপিণ্ডের ধকপকানি সামলে আমি আবার ওপরে উঠে এলাম। ঘরে ঢুকে দেখলাম রুমি তখনও ঠিক আগের মতোই বসে আছে। আমাকে দেখে ও একটু মাথা ঘোরালো, কিন্তু মুখটা অন্ধকারে ঢাকা। আমি বললাম, কেউ নেই তো রুমি? তোমার মনে হয় ভুল হয়েছে কোথাও। আমি হাঁপাতে হাঁপাতে বললাম। রুমি এবার স্থির গলায় বলল, নেই? ভালো করে খুঁজেছিলি তো? ওই যে আলমারির পাশে ছায়াটার পিছনে। আমি আড়ষ্ট হয়ে আলমারির দিকে তাকালাম। সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা রাজত্ব করছে। ঠিক তখনই আমার নজরে পড়ল ড্রয়ারের উপর রাখা
আমাদের সেই পুরনো ফ্রেমের একটা ছবি। ছবিটার ওপর টর্চের আলো পড়তেই আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি আবার পা বাড়ালাম বাইরের দিকে। মনের ভেতর একটা খচখচে অস্বস্তি। রান্নাঘরের ওই ভিজে পায়ের ছাপগুলো কার? সদর দরজা তো আমি নিজেই নিজের হাতে খিল দিয়ে এসেছি। তবে কি কেউ কেউ আগের থেকে ঘাপটি মেরে বসে আছে বাড়ির ভেতর? টর্চের আলোটা এবার উঠোনের দিকে ফেললাম। বৃষ্টির পর মাটি তখন কাদা কাদা। বাতাসের ঝাপটায় নারকেল গাছের পাতাগুলো একে অপরের গায়ে ঘষে গিয়ে একটা কর্কশ আওয়াজ তুলছে। হঠাৎ পেছনের বারান্দা থেকে একটা টলটলে গলার আওয়াজ এলো। তপন, কিরে, এত রাতে টর্চ নিয়ে কি করছিস? চমকে ঘুরে তাকালাম। অতনু, আমার ছেলেবেলার বন্ধু। এই কদিন হলো ও এসে আমার সাথে থাকছে। আমি একটু থতমত খেয়ে বললাম, আরে অতনু, ঘুম ভেঙে গেল না তোর? আসলে রুমি বলল যে বাড়ি থেকে যেন ঢুকেছে, নিচের রান্নাঘরেও একটা আওয়াজ পেলাম, তাই। অতনু অন্ধকারে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। ওর চোখের চশমাটা হ্যারিকেনের ম্লান আলোয় একবার ঝিলিক মেরে উঠল। ও একটা লম্বা শ্বাস ফেলে এগিয়ে এলো। ও বলল, রবি বলেছে? ও আচ্ছা, চল তো দেখি কোথায় আওয়াজ পেলি। অতনুকে নিয়ে আমি আবার পুরো বাড়িটা ঘুরলাম। চিলেকোঠার ঘর থেকে শুরু করে কাঠের সিঁড়ির তলা সব দেখা হলো। কোথাও কেউ নেই। অতনু খুব শান্তভাবে আমার কাঁধে হাত রাখলো। ও বলল, তপন, বাইরে ঝোড়ো হাওয়ায় অনেক সময় জানলা কপাট নড়ে। তোর শরীরটা ভালো নেই রে ভাই, তুই অনেকদিন ঠিকঠাক ঘুমোসনি। চল ঘরে ফিরে চল। আমি অতনুর কথা অমান্য করতে পারলাম না, কিন্তু আমার মাথায় বারবার ঘুরছে সেই ভিজে পায়ের ছাপ আর বালতি উপড়ে পড়ে যাওয়ার জল। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় আমার গাটা কেমন শিরশির করে উঠল। আমার ঘরের ঠিক পাশে অতনুর ঘর। ও নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, যাগে, ভয় পাস না, কিছু নেই। আমি তো পাশের ঘরেই আছি, তুই গিয়ে শুয়ে পড়। আমি নিজের ঘরের দিকে পা বাড়ালাম। অতনু আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ও কিছু একটা বলতে চাইছে, কিন্তু পারছে না। ওর দৃষ্টিতে এমন এক অদ্ভুত করুণা ছিল যা সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি। অতনুর ঘর থেকে ফিরে নিজের ঘরে পা রাখতেই বুঝলাম ভেতরের আবহাওয়াটা যেন অস্বাভাবিক রকম ঠান্ডা হয়ে গেছে। অতনুর কথাগুলো আমার ভেতর ঘুরপাক খাচ্ছে। ও ঠিকই বলেছে, আমার আজকাল মনের ভুল হচ্ছে, কিন্তু মনের ভুল কি এতটাই বাস্তব হয়? আমি ধীরে ধীরে ড্রয়ারের কাছে এগিয়ে গেলাম। প্রথমবার ঘর থেকে বেরোনোর সময় টর্চের আলো পড়তেই যে খটকাটা লেগেছিল সেটা মেলাতে আমি আবারও আলো ফেললাম সেই বাঁধানো ছবিটার ওপর। টর্চের হলুদ আলোয় দেখলাম ছবিটার ওপর ঝোলানো রজনীগন্ধার মালাটা একেবারে শুকিয়ে খটখটে হয়ে কালো হয়ে গেছে। আর ঠিক তখনই আমার মাথার ভেতর যেন একটা বাজ পড়ল। আজ কত তারিখ? 15ই বৈশাখ তো। ঠিক হ্যাঁ, 1 বছর আগে এই কাল বৈশাখীর রাতেই তো। স্মৃতিগুলো যেন দমকা হাওয়ার মতন আছড়ে পড়ল মনের ভেতর। হাসপাতাল, সাদা চাদর, শ্মশানের আগুন, আমি নিজের হাতে রুমির মুখাগ্নি করেছি। এই নির্জন বাড়িতে আমি আর অতনু ছাড়া তো আর কেউ নেই। আমার মানসিক অবস্থা ভালো নেই বলেই তো অতনু এসে আমার সাথে থাকছে। তাহলে তাহলে এতক্ষণ বিছানায় বসে আমাকে কে ডাকলো? কার সাথে আমি কথা বললাম? ভয়ে আমার হাতের তালু ঘামতে শুরু করলো। আমি আড়ষ্ট ঘরে বিছানার দিকে তাকালাম।
জানলার ধারে সেই জায়গাটা একদম ফাঁকা, সেখানে কেউ নেই, শুধু মশারির কোণটা বাতাসে উড়ছে। বুকের ভেতর হৃদস্পন্দনটা হাতুড়ির মতন আছড়ে পড়ছে। আমি টলটলে পায়ে পেছনের দিকে এক পা এগোতেই হঠাৎ খ্যাচ করে একটা শব্দ হলো। আমার ঘরের দরজাটার লাগোয়া বাথরুমটা খুব ধীরে ধীরে নিচে থেকে খুলে যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে একটা অবয়ব পেরিয়ে এলো। ভিজে মাটির ওপর উৎকট সোদা গন্ধে গোটা ঘরটা ভরে গেল। জানলার ফাঁক দিয়ে আসা ম্লান চাঁদের আলোয় দেখলাম অবিকল রুমি দাঁড়িয়ে আছে। সেটা কি আদৌ রুমি, নাকি সে কে? ঠিক 1 বছর আগে শেষবার ওকে এই শাড়িতে দেখেছিলাম, সেই একই শাড়ি পরনে। ওর লম্বা ভিজে চুল বেয়ে টপ টপ করে জল ঝরে পড়ছে। সে খুব শান্ত পায়ে আমার দিকে এগিয়ে এলো। ওর মুখে একটা হিমশীতল অদ্ভুত হাসি। আমার একদম সামনে এসে দাঁড়িয়ে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, কি গো, এতক্ষণ ধরে সারা বাড়ি খুঁজলে, নিচে কাকে দেখলে? আর আমি যে বাথরুম থেকে এলাম, আমাকে চিনতে পারলে? আমার গলার কাছে একটা আত্মনাদের তলা পাকিয়ে এলো। বুকটা যেন কেউ আষ্টে পিষ্টে চেপে ধরেছে। চোখের সামনে সবকিছু কেমন যেন কালো হয়ে আসতে লাগলো। হাত থেকে টর্চটা সজোরে মেঝেতে আছড়ে পড়লো। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ যখন খুললাম, নাকে এলো কড়া ওষুধের গন্ধ। মাথার ওপর একটা সাদা সিলিং ফ্যান ঘুরছে। তাকিয়ে দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। পাশে একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছে অতনু। চোখে মুখে চরম ক্লান্তি আর রাত জাগার ছাপ। আমাকে চোখ খুলতে দেখে ও স্বস্তির নিঃশ্বাস ফেলল আর এগিয়ে এলো আর বলল, ভাগ্যিস কাল তোর পাশের ঘরে ছিলাম ভাই। রাতে হঠাৎ ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে যাই। গিয়ে দেখি তুই বাথরুমের দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছিস। রাতেই গ্রামে গাড়ি ডেকে তোকে হাসপাতালে আনলাম। আমি ফেল করে তাকিয়ে রইলাম। তাহলে কি সবটাই আমার ট্রমা? 1 বছর আগে শোক থেকে তৈরি হওয়া সেরফ একটা বিভ্রম। অতনু তো সত্যিই আমাকে পাহারা দেওয়ার জন্যই বাড়িতে ছিল। আমি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি, ঠিক তখনই অতনু একটু ইতস্তত করে বলল, সবই তো বুঝলাম রে তপন। ডাক্তারও বলল তোর প্যানিক অ্যাটাক হয়েছে। কিন্তু একটা কথা বলতো, তোর ঘরের সব জানলা দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু বাথরুমের ভেতর থেকে একজোড়া ভিজে পায়ের ছাপ তোর খাট অবধি এলো কি করে? তপনের সাথে ঘটে যাওয়া সেই কালবৈশাখী রাতের ঘটনাটা কি শুধুই মানসিক ট্রমা, নাকি বাথরুমের দরজা থেকে হেঁটে আসা ভিজে পায়ের ছাপগুলো অন্য কিছুর জানান দিচ্ছে? উত্তরটা হয়তো সেই পুরনো পৈতৃক বাড়ির অন্ধকারেই লেখা রইল। আপনার কি বিশ্বাস, পৃথিবীতে কি সত্যি এমন কিছু শক্তি বা অদৃশ্য সত্তা আছে যা আমাদের চোখে ধরা পড়ে না? নাকি এইসব ঘটনার পেছনে থাকে যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা আপনার ভাবনাও জানতে চাই। আজকের এই বিশেষ গল্পটি লিখেছেন মানুষ। ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এত সুন্দর এবং গা ছমছমে একটা গল্প উপহার দেওয়ার জন্য। গল্পটা ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চিপুন। নতুন নতুন রহস্য, ভৌতিক ও অলৌকিক গল্প নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর মনে রাখবেন, সব রহস্যের উত্তর হয়তো যুক্তিতে মেলে না। ধন্যবাদ। শুভরাত্রি।